বিশ্বকাপে হঠাৎ হঠাৎ এমন কিছু ম্যাচ চলে আসে যেটা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন হোয়াট আ ম্যাচ। ঠিক সেরকম একটা ম্যাচ আমরা দেখলাম প্রথম সেমিফাইনালটায়, যেখানে স্পেন এবং ফ্রান্স একে অপরের মুখোমুখি হয়েছিল। অনেকেই আসলে বলছিলেন যে এই দুই দলের যেই ফাইটটা হবে, যেই টিম জিতবে প্রবাবলি তাদের জেতার সম্ভাবনা রয়েছে এবারের শিরোপাটা। ফ্রান্সের আগে দুটো শিরোপা জিতেছে, স্পেন জিতেছে একটা। তবে এই দুই দল যখন মুখোমুখি হয় তখন বরাবরই একটা টাফ ফাইট আমরা কিন্তু এক্সপেক্ট করি, এবং সেই ধরনের একটা লড়াই আমরা দেখেছি। শেষ পর্যন্ত যা ঘটেছে সেটা আসলে অনেকেরই ধারণার বাইরে। অনেকে ফ্রান্সকে ফেভারিট ধরেছিলেন, তবে ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে স্পেন, এবং সেটাও দাপটের সঙ্গে। সেই বিষয়গুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করব, এবং সেই সাথে আজকের রাতের সবচেয়ে বিগ ম্যাচ ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, দ্যাট হিস্টোরিক গেম, আরও একটা সেমিফাইনাল, সেটার রেজাল্ট নিয়েও আমরা ডেফিনেটলি চিন্তাভাবনা করব, কথা বলবো আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের এই এপিসোডে। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং আমার সঙ্গে যিনি আছেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের সাবেক ক্যাপ্টেন, প্রলিফিক স্ট্রাইকার, এবং এই মুহূর্তে মনে হয় বাংলায় যদি ফুটবল পান্ডিত্রির কথা বলি সেখানে সবচাইতে বেশি যাকে দেখা যায় এবং সবচেয়ে ভালো পারফর্ম যিনি করছেন, এখানেও তার পারফরমেন্স দুর্দান্ত বলতেই হবে, জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ আমরা আশা করছিলাম একদম ধরেন গত মাসের শুরু থেকেই তো এপিসোডগুলো চলছে, হোপ করছিলাম যে কোনো না কোনো একটা এপিসোডে আপনাকে পাবো। সো রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার। থ্যাংক ইউ পারস ভাই। আপনি যেভাবে বলছেন যে আমি ফুটবল এক্সপার্ট বা পণ্ডিত, আমি মনে করি যে আপনি যেভাবে আসলে ফুটবল বিশ্লেষণ করেন বা সামহাও আরও কয়েকজন আছে যাদেরকে আমি সবসময় তো চেষ্টা করি আপনাদের কাছে কিছু তথ্য বা ইনস্ট্রাকশন নিয়ে ওইটাকে অ্যাড করে আসলে ভালো কিছু করার জন্য। সো থ্যাংক ইউ। না, আপনাকে আমি আসলে আলাদা করে রেট করি একটা কারণে, বিকজ আমাদের আসলে বাংলাদেশ ফুটবলে উই হ্যাভ আ লট অফ প্লেয়ার্স যারা ফর্মার হয়েছেন কিংবা যারা এই ব্যাপারটাকেও ক্যারিয়ার হিসেবে নেওয়ার চেষ্টা করছেন, বাট দিন শেষে দেখা যায় যে কিছু একটা এক্সট্রা প্রয়োজন হয়, একটা জিনিস এক্সট্রা প্রয়োজন হয়, যেটা অনেকের মধ্যেই হয়তো থাকে না, এরকম একটা বিষয়। বাট সেই দিক থেকে এমিলি ভাই, আপনার সঙ্গে কথা বলতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হচ্ছে ইনফরমেশনগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফ্রম দ্য ম্যাচ কনটেক্সট আমরা পাই। সো সেই পার্সপেক্টিভ থেকে আমি খুবই খুশি যে এরকম একটা ম্যাচে, যেখানে আসলে টেকনিক্যাল জায়গা থেকে অনেক কিছু আলোচনা করার থাকবে, সেরকম একটা ম্যাচের পরপরই আপনাকে পেলাম। একেবারে টু দ্য পয়েন্ট চলে যায়। ফার্স্ট যে ইস্যুটা, যখন দুটো দলের লাইন আপ এসছিল, ফ্রান্স তারা একটাই দুটো চেঞ্জ করেছিল। ইনফ্যাক্ট চুয়ামেনি এসেছিলেন কোনের জায়গায় মিডফিল্ডে, আর বারকোলাকে নামানো হয়েছিল ডেজিরে ডুয়ের জায়গায়, আর স্পেন অপরিবর্তিত টিম নিয়েই তারা এসছে। তো লাইন আপগুলো দেখে আপনার প্রাথমিক ধারণাটা আসলে কেমন ছিল, যে দুটো দল কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে? প্রথমত এই ম্যাচটার আগে আসলে আমি যে প্রি শোগুলি করেছি, যে অ্যানালাইসিস ছিল, সেখানে আমি সব জায়গায় বলেছি যে এই ম্যাচটা স্পেন জিতবে। অনেকে আমার সাথে ডিফেন্ড করেছে, অনেকে বলছে না, ফ্রান্স যেভাবে থ্রু আপ দ্য টুর্নামেন্ট তারা পারফর্ম করছে, তাদের অ্যাটাকিং যে চারজন রয়েছে তারা যেভাবে আসলে তাদের পারফরমেন্স দেখাচ্ছে, সেটা বিবেচনা করে সবাই ফ্রান্সকে এগিয়ে রেখেছিল। বাট আমি দুইটা দলের টেকটিক্যাল অনেক ইস্যুগুলি মাথায় এনে দেন আমি বলেছিলাম যে এই ম্যাচটা স্পেন জিতবে, বিকজ ফ্রান্স কিছু কিছু জায়গায় হেরে যাবে এই ম্যাচটা টেকটিক্যাল, এবং সেটাই হয়েছে। আপনি যেটা বলছেন যে স্ট্রাইকিং 11 দেখে আমি কোনো সারপ্রাইজ না, আমার কাছে মনে হয় যে এটাই হওয়ার কথা ছিল, বিকজ চুয়ামেনি যখন আসলে ইনজুরিটা রিকভার করেছে তখন সে অটোমেটিক চয়েস। হ্যাঁ, বিকজ এই ধরনের ম্যাচ সে প্রচুর খেলেছে এবং ফেস করেছে। ওই এক্সপিরিয়েন্স থেকেই তাকে আমার মনে হয় যে দিদিয়ারদের সময় সেকেন্ড কোনো চিন্তা করেন, তাকে দিয়ে স্টার্ট করেছে, এবং ডিজিয়ার ডোয়েকে স্টার্ট না করিয়ে বারকোলাকে স্টার্ট করেছে, রাইট? তো এটাও আমার কাছে মনে হয় যে তাদের একটা গেম প্ল্যানের অংশ ছিল, বিকজ যেহেতু চৌমিন এসেছে, আমার কাছে মনে হয় যে ডিএনাকে আসলে যেহেতু লেফট ফ্ল্যাঙ্কে স্টার্ট করেছে, আমার মনে হয় যে ওই পাশটাতে রেবিওট একটু তাকে সাপোর্ট দিবে, যার কারণে হয়তো বারকোলা মোর অ্যাটাকিং, তারা শুরুতে হয়তো একটা গোল যদি দিতে পারে, সেকেন্ড হাফে গিয়ে ডিজিয়ার ডোয়েকে স্টার্ট করবে, এরকম হয়তো তাদের একটা গেম প্ল্যান ছিল। বাট যদি দুইটা ম্যাচের আমরা টেকটিক্যাল বিশ্লেষণ করে আপনি যদি দেখেন, যেটা হচ্ছে স্পেন যেটা করেছে, স্পেন আসলে ওভার কোনো রিয়্যাক্ট করেনি এই ম্যাচে। আছে না যে কিলিয়ান এমবাপ্পে বা ওসমান ডেম্বেলে বা অলিজিদেরকে নিয়ে আলাদা কোনো প্ল্যান। আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে তারা নর্মাল যেভাবে লাস্ট গ্রুপ স্টেজে ম্যাচগুলো খেলছে, আমার কাছে স্পেনের সেম মনে হয়েছে, এবং আমি ধরে নিয়েছিলাম তারা এভাবেই খেলবে। বাট তারা কিন্তু স্টার্টিং 11-এ কোনো চেঞ্জ না, লাস্ট ম্যাচ যে দুইটা উইনিং ম্যাচ যে স্টার্ট 11 ছিল ওইটা নিয়ে স্টার্ট করেছে। তাদের বড় স্ট্রেংথের জায়গা ছিল যেটা, যে তারা মিডফিল্ডটাকে ডোমিনেট করবে, এবং ইভেনচুয়ালি তারা
অপোনেন্টকে আসলে তেমন মানে বিল্ড আপ করতে দিবে না, খেলতে দিবে না। অপোনেন্টের যে আসলে গোল স্কোরিং এর যে চ্যানেলগুলি, হ্যাঁ, প্যারাগুয়ের ম্যাচে যেভাবে স্ট্রাগল করছিল ফ্রান্স, সো ওই একটা সিস্টেম তারা তৈরি করবে। ইভেনচুয়ালি তারা কিন্তু এই ম্যাচও দেখবেন যে স্পেন হাইলাইন ডিফেন্ডিং খেলেছে। আপনি যদি একটা মোমেন্টের কথা যদি বলি, আপনি ওসমান ডেম্বেলে খুব কুইক একটা বল দিয়েছিল আপনার কিলিয়ান এমবাপ্পেকে। আপনি যদি দেখেন ওই সময় ল্যাপোর্ত এবং কুবার্সিরা আসলে কত কুইক ট্রানজিশনে তারা গিয়ে ওই জায়গাটাকে কভার করছে। সো তারা কিন্তু জানে তাদের স্ট্রেংথ রয়েছে, মানে বিহাইন্ড দ্য স্পেস যদি থাকে, সেখানে যদি কোনোভাবেই আসলে কাউন্টার অ্যাটাকে ফ্রান্স যায়, ওইটাকে আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কত কুইক ট্রানজিশনে গিয়ে ওটা কভার করবে, ওই ধরনের স্ট্রেংথ তাদের আছে। যার কারণে কিন্তু তারা গেম প্ল্যান থেকে কখনো লো ডিফেন্ডিং বা মিড ডিফেন্ডিং এগুলিতে যায়নি, তারা তাদের ন্যাচারাল ফুটবলটা খেলছে। ইভেনচুয়ালি আর একটা ফ্যাক্ট যেটা আমি বলতে আসছিলাম, যেটা হলো তাদের যদি ফুল ব্যাক, আমি ধরে নিয়েছিলাম এই দুই ফুল ব্যাক হয়তো ওভারল্যাপ করবে না, সামহাও হয়তো কুকুরেলাকে 60% ওভারল্যাপ দিবে, 40% দিবে ডিফেন্ডিং এর ক্ষেত্রে, আর পেড্রো পরোকে হয়তো পুরোটাই হয়তো সে বলবে যে আজকে এই ম্যাচে কোনো ওভারল্যাপ দরকার নেই, বিকজ তাদের ফ্লাঙ্ক এরিয়াগুলি যেভাবে আসলে তারা অপারেট করে সেটাও কিন্তু তারা করেন। আপনি দেখেন একটা সময় আমার কাছে মনে হয় যে পেড্রো পরো দুই সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে এসে বিল্ড আপ করছে, ইভেনচুয়ালি যে গোলটা হয়েছে সেখানেও কিন্তু দেখবেন যে সে বিল্ড আপ করেই কিন্তু তার ওই থার্ড ম্যান রানটা করে কিন্তু সে গোলটা করছে। সো আমার কাছে মনে হয় স্পেন তাদের ন্যাচারাল ফুটবলটাই খেলছে, নর্মাল প্রসেসেই ছিল, তারা এক্সট্রা কোনো কেয়ার কারো প্রতি দেয়নি, তারা তাদের ওই গেম প্ল্যানটা এক্সিকিউশন করেছে। সো আমার কাছে মনে হয় যে ফ্রান্স ওই জায়গাগুলিতে হেরে গিয়েছে, স্পেশালি মিডফিল্ড ডমিনেটিংয়ে তো ফ্রান্স কিছুই করতে পারেনি, অ্যাট দ্য সেম টাইম অ্যাটাকিং থার্ডে তাদেরও স্কোরিং এর চ্যানেলগুলি প্রপার অফ ছিল। আমরা একটা বিষয় আসলে দেখছিলাম যে দিদিয়ার দেশমকে বলা হয় যে একটু প্র্যাগম্যাটিক ধরনের ম্যানেজার, তিনি তার যে একটা ফর্মুলা, ফিক্সড ফর্মুলা, অনেক প্রেডিক্টেবল ভাবেই তিনি কিন্তু নিয়ে আসেন, এবং ফ্রান্সকে নিয়ে আপনার যদি প্ল্যান করতে হয় খুব বেশি আপনার পরিকল্পনা করার কিছু নাই, কারণ তারা প্রত্যেকবার একই জিনিসই সামনে নিয়ে আসে, বাট ওইটাই এত হাই কোয়ালিটির, স্পেশালি তাদের অ্যাটাকটা, সে কারণে আসলে তাদের আটকানো যাচ্ছিল না। সো ফ্রান্সের এই যে ধরেন রিজিড থাকাটা, বা তারা যে তাদের গেম প্ল্যানেও কোনো শিফট করেনি, পুরো গেমের মধ্যেও দেখিনি যে কোনো ছোটখাটো কোনো টুইক তারা করছে, একই কাজ বারবার করার চেষ্টা করছে, এবং দেখছে যে ফর এক্সাম্পল ওলিসে একটা ব্যাড ডে গিয়েছে, কিন্তু তার গতকাল কোনোভাবেই বলের উপর তিনি থাকতে পারছিলেন না, রড্রিকে দেখছিলাম তার সাথে সাথে একদম লেগে আছেন। সো এই যে ছোট ছোট ডিটেলস এর জায়গা, দিদিয়ার দেশমকে আপনার কি মনে হয় যে দেলা ফুয়েন্তে সেই জায়গায় মানে ট্রাম্পি করে দিয়েছেন? মানে দিদিয়ার দেশম আসলে কি করতে পারতেন এই জায়গায়? না, এইখানে তার করার একটা জিনিস ছিল, সেটা হলো যে মিডফিল্ডে সে একজন হয়তো এক্সট্রা মিডফিল্ডার দিতে পারতো। আমার কাছে যেটা মনে হয়, চৌমেনি রেবিওটের সাথে যদি মানু কনেকেও স্টার্ট করাতে পারতো, মিডফিল্ডটাকে ডমিনেট হয়তো আর একটু বেশি করতে পারতো। আপনি যদি দেখেন থ্রু অফ দ্য ম্যাচ মিডফিল্ডে তারা কোনো রকম ডমিনেট করতে পারেনি। ইভেনচুয়ালি একটা সময় দেখেছি যে ফ্রান্সের কোনো মিডফিল্ডে প্লেয়ারই আমি দেখছি না, রেবিওট উঠে যাওয়ার পর তো আরও এটা ওপেন হয়ে গেছিল। আর একটা যেটা হলো যে আপনি একটা খুব ভালো পয়েন্ট বলছেন যে দিদিয়ার দেশম, আপনি যদি দেখেন এই ম্যাচটা আমার কাছে মনে হয় যদি বার্কোলাকে স্টার্ট না করে শুরুতে যদি ডিজিয়ার ডোয়েকে স্টার্ট করতো, ডিজিয়ার ডোয়ে কিন্তু সেকেন্ড হাফে নেমে অনেক পেনিট্রেট করার চেষ্টা করছে, এটা হয়তো যদি শুরুর দিকে করতে পারতো, যেটা স্পেন পেনাল্টি পেয়েছে, হয়তো ডিজিয়ার ডোয়ে ওই পেনিট্রেশনগুলি যদি বক্সের ভিতর করতো, পেনাল্টি বা আইদার কোনো বড় চান্স হয়তো তৈরি হতে পারতো, যেটা সেকেন্ড হাফে কিছুটা ভাবতো আপনি দেখবেন যে স্পেনকে তারা অপারেট করার চেষ্টা করেছে। সো এইখানে বার্কোলা কিন্তু তেমন কোনো কিছুই ফার্স্ট হাফে করে দেখাতে পারেনি। আর একটা ব্যাপার হলো উইলিয়াম সালিবিয়ার চেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা ব্যাকফুটে চলে গেছে, বিকজ তার ওই সেন্টার ব্যাগের পিভট হিসেবে যেভাবে খেলছে আসলে উপমেকনের সাথে, ওই জায়গাটায় কিন্তু আপনি দেখবেন ম্যাক্সেন্স নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে কিছুটা হলে স্ট্রাগল করছিল। হ্যাঁ, বিকজ আমরা জানি যে আপনার স্পেন তাদের অ্যাটাকিং থার্ডে যে ভেরিয়েশনগুলি আনছে আপনাদের, এটা কিন্তু খেলার 5 মিনিট 10 মিনিট পর পর তারা কিন্তু খেলায় কিছু কিছু ভেরিয়েশন আনছে। ড্যানি অলমো অনেক সময় দেখবেন যে দুইজন সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে অনেক সময় লিঙ্ক আপ হয়েছে, আবার ওয়ারজাবাল বা আপনার লামিন ইয়ামালের সাথে সামনের দিকে গিয়ে কিন্তু আবার কানেকশন করেছে। সো এইগুলি আমার কাছে মনে হয় যে দিদিয়ার দেশম এই ওদের প্ল্যানগুলি আসলে ধরতে পারেনি, যার কারণে দেখবেন যে ম্যাচে তারা কোনোভাবেই ফ্রান্স এই স্পেনকে কিন্তু কোনোভাবেই কোনো জায়গাতেই সলিডলি আটকাতে পারেনি। সো আমি বলবো যে এই জায়গাগুলিতে হেরে গিয়েছে দিদিয়ার দেশম। দিদিয়ার দেশমের হয়তো অনেক অপশন ছিল, বাট সেই অপশনগুলি খুব যে বেশি ক্রুশাল ছিল তা কিন্তু না। হ্যাঁ, সো সেই জায়গা তো সে আসলে অসহায় ছিল, এবং পুরো ম্যাচে আমরা দিদিয়ার দেশমকে দেখেছি সে তেমন কোনো টেকনিক্যাল বিশ্লেষণও করেনি, সে জাস্ট ম্যাচটা দেখেছে। এন্ড অফ দ্য ম্যাচ সে প্রেস কনফারেন্সে রেফারির উপর দোষারোপ করেছে, তা বলছে যে এই রেফারি। সো এটা ম্যাচ শেষে এইগুলি হবে, বাট আমার কাছে মনে হয় যে স্পেন এখানে পুরোটাই ক্রেডিট পাবে। ফুয়েন্তা যেটা করেছে তার পুরো গেম প্ল্যানটাকে এক্সিকিউশন করেছে, আর যেটা হয়েছে যে দুই ফুল ব্যাক যখন আসলে আপনাকে প্রপার সাপোর্টটা দিবে, তখন এই স্ট্রেংথটা কিন্তু আপনার দলের প্রতি প্রচন্ড সাহায্য করবে, যেটা কুকুরেল এবং পেড্রো পোরো করেছে। পুরো ম্যাচে কিন্তু তারা দেখবেন যে ওই লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচগুলি বা এর আগে নকআউট ম্যাচগুলি তারা যেভাবে ফ্রিকোয়েন্টলি ওভারল্যাপ করেছে, এই ম্যাচটা কিন্তু তারা ওইভাবেই করেছে। সো এইখানেই আসলে আমার মনে হয় যে এগিয়ে ছিল স্পেন।
রেফারিং নিয়ে যেহেতু কথা বললেন, এই ম্যাচের প্রথম যে গোলটা এসেছিল, একটা পেনাল্টি পেয়েছিল স্পেন ম্যাচের 20 মিনিট এরকম একটা সময়ের মধ্যে। তো সেখানে আসলে ওই যে যেইটা স্পেনের স্ট্রেংথ, দুই ফুল ব্যাক, সেটাই কিন্তু আমার কাছে মনে হয় ফ্রান্সেরই উইকনেস ছিল পুরো টুর্নামেন্টে। এক্সপোজড হয়নি Right. ডিনিয়ে এবং এদিকে জুলস কুন্ডে। কুন্ডে তাও বেটার, ডিনিয়ে একটু স্লো, হ্যাঁ। ট্র্যাক ব্যাক করতে পারে না, উপরে গেলেও তার ডেলিভারি খুব একটা ভালো হয়নি, বাট তারপরে তাকে খেলিয়েছেন। পরে তো তাকে বদলে থিও হার্নান্দেজকে নামানো হলো, বাট টু লেট। যেই ডিসিশনটা নেওয়া হয়েছিল, যেখানে ডিনিয়ে দেখছিলেন বলটা আসছে, তিনি ক্লিয়ার করার জন্য লাথি মারতে গেলেন, পেছন থেকে ইয়ামাল এসে পড়লেন, তার গায়ে লেগে গেল। এটার মধ্যে কি কোনো ধরনের কন্ট্রোভার্সি আছে আপনার মনে হয়? না, এটা জেনুইন পেনাল্টি এবং এটা নিয়ে ফ্রান্সও তেমন কোনো আপিল করেনি। ইভেনচুয়ালি ডিএনা সে নিজেই ওখান থেকে সরে আসে, সে পেনাল্টিটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাট ডিএনা যেটা করতে পারতো, যখন আপনি এরিয়ালি বলটা উপরে উঠে গিয়েছে, তখন আপনি আসলে এটা আপনাকে মানে ওখানে বল ক্লিয়ার, বিকজ আপনার আশেপাশে যদি ম্যান থাকবেই, হ্যাঁ, সো ওইটা হয়তো রিড করা উচিত ছিল যে সামো হয়তো কেউ আসতে পারে, বাট সে বলটা ক্লিয়ারেন্স করতে গিয়ে আদৌ তো সে বলটা টাচ করতে পারেনি, পুরো তার কিকটাই লেগেছে লামিন ইয়ামালের গায়ে। এটা ইটস এ জেনুইন পেনাল্টি। সো রেফারি নিয়ে আসলে এই ম্যাচে তেমন কোনো কনফিউশন নাই, বাট ম্যাচ হারলে আসলে কোচেরা এই কন্ট্রোভার্সিগুলো আনে, যেটা আমরা ইজিপ্ট আর্জেন্টিনা ম্যাচও দেখেছি। সো আমার মনে হয় যে ওভারঅল কিছু টেকটিক্যাল ইস্যুর কারণে আমার মনে হয় যে লিডার দেশম ডিফয়েন্টার কাছে পারেনি। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন অন্যান্য ম্যাচেও আমরা সবসময় দেখেছি যে স্পেন যেটা করে নিজেদের কাছে বল পজিশন রাখে, এবং লাস্ট নাইটের ম্যাচটাও যদি দেখেন পারভেজ ভাই, টু বি অনেস্ট, ফ্রান্সকে কিন্তু তারা বল রাখতে দেয়নি। দেখবেন যখন তারা বল লস করেছে 10 to 12 সেকেন্ডের ভিতরে দে রিগেইন দ্য বল, এবং ইভেন তারা আবার বিল্ড আপ করা শুরু করেছে। সো একটা দল আসলে ওই লেভেলে প্রিপারেশন থাকলে ফ্রান্সের মতো দলকে আসলে কিভাবে তারা আসলে ডমিনেট করবে বা ডমিনেট করছে, সেটা তো আসলে তারা দেখিয়ে দিয়েছে। সো আমি বলবো যে স্পেন ইজ টু অর্গানাইজ দল। আমি বলবো যে তাদের বল ডিস্ট্রিবিউশন, বল কন্ট্রোল, বিকজ তারা প্রেশার মোমেন্টও দেখবেন যে যেভাবে আসলে তারা বল ডিস্ট্রিবিউশন করেছে বা নিজেদের কাছে বলটা রেখেছে, এইটা আমার কাছে মনে হয় যে প্রত্যেক দল থেকে আসলে তাদের এই এক্সপিরিয়েন্সটা সব থেকে ভালো, যার কারণে কিন্তু তাদের ম্যাচ জিততে সহযোগিতা করছে। এবং মজার বিষয় হচ্ছে যে পেড্রিকে স্টার্টিং 11-এ না নামিয়েও স্পেন যে পরিমাণ কন্ট্রোল রাখতে পারে মিডফিল্ডে, সেটা একটা অসাধারণ ব্যাপার। এবং এই যে বেঞ্চে প্লেয়ার থাকার বিষয়টা, যে স্কোয়াডটা কতটা শক্তিশালী, ফ্রান্সের বোধহয় অ্যাটাকিং ফ্রন্টে কিছু ভালো স্কোয়াড প্লেয়ার্স আছেন যারা বেঞ্চ থেকে আসতে পারেন, বাট স্পেনেরও কিন্তু দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন যারা বেঞ্চ থেকে আসেন। তো তারাও কিন্তু গেম চেঞ্জ করেছেন। ফেরান টোরেজ এসে ভালো খেলেছেন, মেরিনো এসে ভালো খেলেছেন। সো এই জায়গাতেও আমার মনে হয় যে স্পেন খুব ভালোভাবেই একটা স্কোয়াড তৈরি করে এনেছে, যেটা আসলে বিশ্বকাপ জেতার মতো অবস্থায় তারা তো ফাইনালে পৌঁছে গেছে। এবং এখন আসলে এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। স্পেনের আরেকটা বড় স্ট্রেংথের জায়গা হলো আপনি যখন অপোনেন্ট প্রেসার দিবে আপনাকে, সেই প্রেসার মোমেন্টে আপনার আসলে বল পাসিং ডিস্ট্রিবিউশন আপনার ঠিকঠাক আছে কিনা। ইভেনচুয়ালি দেখবেন যে মিডফিল্ডের বাইরেও দুই ফুল ব্যাক, ইভেনচুয়ালি দুই সেন্টার ব্যাক, তারা কিন্তু অপশন তৈরি করছে, পাসিং অপশনগুলি, যার কারণে কিন্তু ফ্রান্স আপনি দেখবেন যে কখনই কিন্তু তাদের কাছ থেকে বল নিতে পারছে না, প্রেস করেও লাভ হচ্ছে না, বিকজ তারা অনেক পাসিং অপশন তৈরি করেছে, মিডফিল্ড, অ্যাটাকিং থার্ড, ইভেনচুয়ালি ডিফেন্সিভ অর্গানাইজেশনও। সো এই স্ট্রেংথটা স্পেনের জন্য সব থেকে বেশি, যে তাদের পাসিং অপশন এত বেশি এবং ডিস্ট্রিবিউশন এত সলিড। ইভেনচুয়ালি দেখবেন ওয়ান টাচ শুট আছে, তারা খুব কুইকলি আসলে রোটেশন করে। সো এই জায়গাগুলি কিন্তু আসলে ফ্রান্স কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি। এবং ফ্রান্সের জন্য আনফরচুনেট, তারা টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে পারলো না। কিলিয়ান এমবাপে, তিনি 2018-তে যখন সবচেয়ে কম গোল দিয়েছিলেন একটা টুর্নামেন্টে, তখনই তার টিম চ্যাম্পিয়ন হয়েছে। তারপর দুইবার তিনি গোল্ডেন বুট পাওয়ার মতো পারফরমেন্স দিলেন, কিন্তু তার টিম কিন্তু যেতে পারছে না। এবং অনেকে এটাকে মিনি রিয়াল মাদ্রিদ বার্সা ফাইটও বলছিলেন, যে এই লড়াইটাতে আবার ইয়ামাল জিতে গেল। স্পেন এখন চলে গেছে ফাইনালে, আমরা এখন অপেক্ষায় আছি যে তাদেরকে কে সঙ্গ দেবে ফাইনালে। সো ওই ম্যাচটার কথা যদি বলি, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, মানে আপনার মেমোরিতে কি এরকম কোনো ম্যাচ আপনার মনে আছে? কারণ তারা তো অহরহই দেখা যায় ওয়ার্ল্ড কাপের কোনো না কোনো পর্বে খেলে ফেলে। টোটাল 5টা ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপে, 86-এরটা সবচেয়ে ফেমাস। তবে ইভেন 98-এরটা আমার মনে আছে, যেখানে বেকহাম লাল কার্ড খেয়েছিলেন সিমিওনির সঙ্গে। 2002-এরটা আমার মনে আছে, যেখানে এক গোলে জিতছিল আপনার বেকহামের পেনাল্টি শুটআউটে। সো এই যে একটা রাইভালরি ইংল্যান্ড আর আর্জেন্টিনা, সাধারণত একটা নর্মাল ফুটবল ম্যাচের মতো কি আমরা এটাকে ট্রিট করব, নাকি একটু ভিন্নভাবে ট্রিট করা দরকার? না, এটা তো তাদের যে প্লেয়ার বা কোচিং স্টাফ আছে, তাদের প্রেস কনফারেন্সেই কিন্তু তারা যেভাবে আসলে ম্যাচটাকে নিয়ে বিশ্লেষণ করছে, সেখানেই বোঝা যায় যে দুইটা দল রাইভালরি এই ম্যাচটাকে ফেস করবে এক অপোনেন্টের ক্ষেত্রে। এবং এটা ওই যে 86-এর ওয়ার্ল্ড কাপের পর থেকেই আমার কাছে মনে হয় যে এই রাইভালরিটা শুরু হয়েছে। এই কারণে বললাম, লাস্ট ওয়ার্ল্ড কাপে 2022 ওয়ার্ল্ড কাপে আমি একটা টিভি চ্যানেলের শোতে পিটার শিলটনকে একটা কোশ্চেন করার অপশন পেয়েছিলাম, যে তোমার
ওয়ার্ল্ড কাপ একটা মেমোরিজ বলো, পরে সে ওই যে হ্যান্ড অফ গোলের ওইটাই। ওই কথাটা সে মনে করছে এবং সে বলছে আমি কোনোদিন ম্যারাডোনাকে ক্ষমা করব না। হ্যাঁ, আমি মারা যাওয়ার পরে তো মানুষকে ক্ষমা করে দেয়, সেটাও আমি করব না। সো তাদের ওই জিনিসগুলি কিন্তু তারা এখনো মেমোরাইজ করে রেখেছে। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা তো একটা অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে। ইভেনচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচটা তো দুই দলের কোচের জন্য একটা টেকটিক্যাল হবে, স্পেশালি আর্জেন্টিনার এখানে অনেক মাথা ব্যথার কারণ আছে, বিকজ লাস্ট 3টা ম্যাচ আসলে তারা যেভাবে 5টা গোল কনসিড করেছে, এই গোল কনসিডের পিছনের যদি আমরা সিনারিগুলি দেখি যে আসলে তারা গোলগুলি কিভাবে খাচ্ছে, কাউন্টার অ্যাটাকে বেশি গোলগুলি খাচ্ছে। ইভেনচুয়ালি সুইজারল্যান্ডের গোলটাও যদি দেখেন, ফ্ল্যাঙ্ক এরিয়া এত স্পেস আপনি কিভাবে দিবেন? হ্যাঁ, সো এই অপশনগুলি কিন্তু আর্জেন্টিনা দিচ্ছে এবং অপোনেন্ট কিন্তু খুব সহজেই গোলগুলি করে যাচ্ছে। এইখানে কিন্তু ইংল্যান্ডের আগেনস্টে যদি আপনি এগুলি করেন, আপনি অনেকগুলি গোল খাবেন। টু বি অনেস্ট, এরকমের মিস্টেকলে আপনি অনেকগুলি গোল খাবেন। হ্যাঁ, আপনাকে হয়তো হ্যারিকেন বা বেলিংহাম বা সাকা বা ওদিক থেকে আপনার যদি গর্ডন, এরা আপনাকে কোনোভাবেই কনসিডার করবে না। সুতরাং ডেফিনেটলি স্কোলানি এটা নিয়ে কাজ করবে, লাস্ট 3-4টা যে সেশন পেয়েছে এটা নিয়ে কাজ করবে। আর যেটা হবে যে ইংল্যান্ড হয়তো তাদেরকে কিছুটা হয়তো অ্যালাউ করতে পারে শুরুর দিকে, যে তোমরা আমাদের হাফে খেলতে আসো, পিছনের ওই স্পেসটা তৈরি হোক, আমরা কাউন্টার অ্যাটাকে দেখে 1-2টা গোল দিতে পারি। কিন্তু প্রবাবলি হতে পারে, বিকজ লাস্ট 3টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা ওইখানে স্ট্রাগল করেছে। বিকজ যখন কাউন্টার অ্যাটাক হয়, অ্যাটাক ডিফেন্ডিং ট্রানজিশনে আপনি দেখবেন তাদের যে দুই মানে সেন্টার ব্যাক রোমেরো এবং লিয়াসান্দ্রো মার্টিনেস, তারা কিন্তু আসলে অত পেজ নেই তাদের। হ্যাঁ, ব্যাক করে ট্রাভেল, যেটা আসলে স্পেন গতকালকে দুর্দান্ত করেছে, এবং তাদের ফুল ব্যাকরাও এসেছেন সাহায্য করতে। এবং কুকুরেলার যে স্পিড, এটা তো আসলে সে আমার কাছে মনে হয় 10 মিটার পিছনে থাকলেও সেটা কভার করতে পারবে। সো এগুলি কিন্তু ম্যাচ অনেক কিছু ভ্যারি করে। ইভেনচুয়ালি মলিন এবং তালিয়াফেকে যদি স্টার্ট করে, তাদেরও কিন্তু ওই পেজ নাই ওই কাউন্টার অ্যাটাক গুলি থামানোর, বিকজ জুড বেলিংহাম পিছন থেকে যেভাবে থার্ডম্যান রান করে, এটা তো আসলে লাস্ট 2টা ম্যাচে সেভাবে দেখিয়েছে, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 4 গোল করেছে। সো আর্জেন্টিনা কিন্তু অনেক মাথা ব্যথা, কারণ ইভেনচুয়ালি মিডফিল্ডটাকেও তারা এখন পর্যন্ত অর্গানাইজ করতে পারেনি। তারা হয়তো মাঝখান থেকে পেনিট্রেট করার চেষ্টা করে, ভিতর থেকে খেলার চেষ্টা করে। অপোনেন্ট কিন্তু আসলে কিন্তু এই জায়গাগুলি কিন্তু এখন বেশ ভালো যদি ব্লক করে ফেলতে পারে, তখন কিন্তু আর্জেন্টিনার জন্য ডিফিকাল্ট। বাট আর্জেন্টিনার স্ট্রেংথের জায়গা হলো যে লিওনেল স্কোলানি একটা জিনিস করেছে, যে পারাডেসকে আসলে সে ওই সেন্ট্রালি রাখছে, যে কিনা আসলে কিছুটা হলেও আসলে ওখান থেকে একটা ব্লক তৈরি করার চেষ্টা করে। এবং ও পারাডেস থাকাতে যেটা হয় যে রদ্রিগো ডি পল আয়দা ম্যাকেলিস্টার তার সাথে এসে জয়েন করে। অ্যাট দ্য সেম টাইম হুলিয়ান আলভারেজও কিন্তু আপনি দেখবেন যে মেসিকে একটা স্পেস তৈরি করার জন্য সেও ডিফেন্সিভ অর্গানাইজেশনে হেল্প করে মিডফিল্ড থেকেই। সো এইটা আরও প্রপারলি করতে হবে অ্যাগেনস্ট ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের আমরা জানি যে দুইজন সেন্ট্রালি মিডফিল্ডার খেলে, আপনার অ্যান্ডারসন এবং ডেক্লেন রাইস। আমরা জানি যে কতটা বল ডিস্ট্রিবিউশন করতে পারে হ্যারিকেন এবং জুড বেলিংহামদের সাথে। সো সেইখানে আসলে আর্জেন্টিনা কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, যে মিডফিল্ড আসলে তারা এই ম্যাচে কাকে খেলাবে। আমি জানি না সেম 4 মিডফিল্ড নিয়ে খেলবে, আইদার সিমিওনিকে, আমি শুনছি যে কোচ সিমিওনিকে স্টার্ট করাতে পারে, হ্যাঁ, ডিপলের জায়গায়। আই ডোন্ট নো, বাট ডিপল ইজ ভেরি এক্সপিরিয়েন্স, এই ধরনের ম্যাচ সে খেলেছে, তাকেও হয়তো স্টার্ট করতে। বাট যেটা আর্জেন্টিনা সব থেকে বড় প্রবলেম ফেস করবে, সেটা হলো লাস্ট 3টা যে ম্যাচ খেলেছে তারা, সেখানে 2টা ম্যাচ তারা 120 মিনিট করে খেলেছে, একটা 90 মিনিট, 3টা ম্যাচ খুব ইন্টেন্স ছিল। সো এই সময়টাতে রিকভারি সেশনটা আসলে তারা কেমন করেছে, ইভেনচুয়ালি তারা ফুল এনার্জিটা আসলে শো করতে পারবে কিনা অন দ্য পিচ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো ম্যাচ শুরু হলে আমরা দেখতে পারবো যে তাদের ভিতরে কোনো ফ্যাটিক টায়ার্ডনেস আছে কিনা। সেম প্রবলেমটা ইংল্যান্ডেরও আছে, বাট ইংল্যান্ড হ্যাভ লট অফ অপশনস। হ্যাঁ, বিকজ আর্জেন্টিনার হয়তো সাবস্টিটিউট অনেক ভালো প্লেয়ার আছে, বা প্রেশার মোমেন্টে আসলে এই প্লেয়াররা ওখানে গিয়ে খেলতে পারবে কিনা, ওইটা একটা বড় ফ্যাক্ট। বাট ইংল্যান্ডের আপনি যদি দেখেন, সামহাও এই ম্যাচে হয়তো গিয়া এবং স্টোনস স্টার্ট করবে, কনজাগা হয়তো রাইট ব্যাকে স্টার্ট করবে, বিকজ জেমস লাস্ট ম্যাচে নেমেছিল, বাট ফ্রিকোয়েন্টলি কিন্তু ওভাবে তার মুভমেন্টগুলি ছিল না। লেফট ব্যাকে নিকো ওরিলি অটোমেটিক থাকবে। দুজন মিডফিল্ডার তো আমরা জানি, ডেক্লেন রাইস এবং অ্যান্ডারসন হয়তো স্টার্ট করবে। সো মেইন হলো যে গর্ডন এবং সাকা, হ্যাঁ, এরা কিন্তু আসলে আর্জেন্টিনার জন্য একটা মাথা ব্যথা হবে, বিকজ গর্ডন এবং সাকা যেটা করে, তারা কিন্তু ওই যে দুইজন মিডফিল্ডারের সাথে ডেফিনেটলি ন্যারো হয়ে আসে। অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ড যখন বিল্ড আপ করে, তখন কিন্তু এরা দুজন একটা বিশাল সাপোর্ট তৈরি করে। জুড বেলিংহামকে একটা ফ্রি রোল দেয় এটাকে পার্টিসিপেট করার জন্য। সো আর্জেন্টিনাকে কিন্তু এইগুলি ফেস করতে হবে, বিকজ ইংল্যান্ডের অনেক স্ট্রেংথের জায়গা আছে, আবার ইংল্যান্ডের কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিছু প্রবলেম আছে। আপনি যদি আমার সাথে একমত হন, যেমন তাদের 2 ফুল ব্যাক, ওরেলি হিজ মোস্ট অ্যাটাকিং ম্যান, তার ওই জায়গাটা আসলে খালি হবে কিনা, আজকে যাবে কিনা ওভারল্যাপে। রাইট ব্যাকে যদি কনজা স্টার্ট করে, কনজা তো বেসিক্যালি এতদিন খেলে আসছে আপনার সেন্টার ব্যাকে, সো প্রবাবলি হয়তো আজকে রাইট ব্যাকে খেলতে পারবে। লাস্ট ম্যাচও কিন্তু সে উঠে গিয়েছিল, কোনো ইনজুরি কনসার্ন আছে কিনা, জেমস খেলবে কিনা, বা ওই ফুল ব্যাকে আসলে কাকে খেলবে। স্পেনসন লাস্ট ম্যাচে নেমে ভালো খেলেছে, বাট
মাঝখান থেকে যদি পেনিট্রেট করে সেখানে কিন্তু দুই সেন্টার ব্যাকের কিন্তু আমি জানি যে জন স্টোনস কিন্তু এখন আর ওই আগের ফর্মটাতে কিন্তু নাই। হ্যাঁ, তো সেইখান থেকে হয়তো আর্জেন্টিনা কিছু চলে সুবিধা পেতে পারে। সো এটাই আমার মনে হয় ম্যাচের সিনারি। বাট দুইটা দলই কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে সেম একটা স্ট্রেংথ নিয়ে খেলবে, বাট যারা আসলে শুরু থেকে ম্যাচটা কন্ট্রোল করতে পারে। ওয়েল, আপনি তো একেবারে মোটামুটি ম্যাচটাকেই সামারাইজ করে দিয়েছেন। ইন এ ওয়ে একটা মিনি প্রিভিউ আমরা পেয়ে গিয়েছি এই ম্যাচের কনটেক্সট, ট্যাকটিক্যাল জায়গা থেকে কোন টিমের কোন প্লেয়ারদের কি অবস্থা। আমরা যদি কিপারদের কাছেই যাই, Right. কারণ আর্জেন্টিনা খেলেছে তো 120 মিনিটস পর্যন্ত ম্যাচ, এবং আগের ওয়ার্ল্ড কাপে তাদের উইনিং যে পাথটা ছিল সেখানেও তাদের পেনাল্টি বারবার ফেস করতে হচ্ছে। দুইটা ম্যাচ তাদের নকআউটে পেনাল্টি পর্যন্ত গিয়েছিল। তো সেখানে এমি মার্টিনেজ একটা হিরো হয়ে বেরিয়ে এসেছিলেন। Right. তো এখনো পর্যন্ত কিন্তু আর্জেন্টিনাকে সেরকম কিছু ফেস করতে হয়নি, না ইংল্যান্ডকে ফেস করতে হয়েছে। বাট ইংল্যান্ডের পিকফোর্ডকেও কিন্তু বলা হয় যে ইজ আ ভেরি গুড পেনাল্টি স্টপার। সো যদি পেনাল্টি পর্যন্ত চলে যায় সেখানে অ্যাডভান্টেজটা কার থাকবে, আর্জেন্টিনার নাকি ইংল্যান্ডের? কারণ শুধু কিপারের না, আপনার তো কিক টেকারদেরও একটা চিন্তা মেইন তো থাকবে। কিক টেকার যারা তাদের উপরে ডিপেন্ডস করে। আর্জেন্টিনা তো আসলে যেহেতু তাদের একটা এক্সপিরিয়েন্স আছে লাস্ট ওয়ার্ল্ড কাপের, আমার কাছে মনে হয় যে কিছুটা আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, বিকজ এমিলিয়ানো মার্টিনেস একটা দুইটা সেভ করবেই। আর ওইদিকে যদি আর্জেন্টিনা বলে, আর্জেন্টিনা যদি কনফিডেন্টলি তাদের ভালো পেনাল্টি টেকার আছে, আপনি যদি দেখেন এখন ওই সময়টা যদি ওই প্লেয়ার অ্যাভেলেবেল থাকে, বিকজ টেকটিক্যাল চেঞ্জের কারণে হয়তো দেখা যায় যে সব প্লেয়ার হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে। ম্যাচটা যদি 120 মিনিটে যাওয়ার পর তো পেনাল্টি শুট আউট হবে, রাইট? তো সেখানে দেখা গেল যে ভালো প্লেয়ার হয়তো চেঞ্জে উঠে আসছে। সো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এখানে একটু এগিয়ে থাকবে। বাট পিকফোর্ডের কথা বলছেন, পিকফোর্ড ডেফিনেটলি হি ইজ ভেরি কনফিডেন্ট। এই ওয়ার্ল্ড কাপে তাকে আরও বেশি কনফিডেন্ট মনে হচ্ছে আমাকে ইভেনচুয়ালি ক্রুশাল কিছু ম্যাচে কিন্তু সে বেশ কিছু ভালো সেভও করেছে। আপনি যদি মেক্সিকোর ম্যাচে দেখেন, হ্যাঁ, তার কিন্তু দুর্দান্ত কিছু সেভ ছিল। হ্যাঁ, ডিআর কঙ্গোর সাথেও যদি দেখেন। সো আমার কাছে মনে হয় আপনি যদি আমাকে বলেন, আমি কিছুটা হলো আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। ওকে, আর আমরা যদি চলে যাই এই বিষয়টা নিয়ে যে আর্জেন্টিনা এখনো পর্যন্ত নিজেদের সেরা খেলাটা দিতে পারে নাই। স্পেনকেও আমরা দেখছিলাম ওয়েল অর্গানাইজড, বাট তাদের বেস্ট গেমটা বোধহয় তারা সেমিফাইনালে খেললো। সো আমরা যদি আর্জেন্টিনার কথাই চিন্তা করি যে হাইপোথেটিক্যালি আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাতে পারলো তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের দিয়ে, স্পেন কি তাদের জন্য বেটার অপোনেন্ট হলো ফ্রান্সের থেকে? আমি মনে মনে চাচ্ছিলাম যে স্পেন আর আর্জেন্টিনা ফাইনালটা হোক। হ্যাঁ, সো যেহেতু স্পেন উঠে গিয়েছে, এখন তো আসলে আজকে রাতে দেখতে হবে যে আসলে আর্জেন্টিনা উঠতে পারবে কিনা। বাট ইটস সো টাফ। আর্জেন্টিনা ম্যাচটা হারতে পারে ইন এ সেন্স এই কারণে বললাম, কারণ আর্জেন্টিনা যেভাবে গোলগুলি খাচ্ছে এইটা আমার একটা ভয়ের কারণ অ্যাজ এ আর্জেন্টিন ফ্যান। হ্যাঁ, টেকনিক্যাল ইস্যুগুলি বাদই দিলাম, অ্যাজ এ আর্জেন্টিন ফ্যান তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন খুবই পোর। এবং আপনি তো বারবার একটা কথা বলছেন যে মিডফিল্ড অর্গানাইজেশন তো আরও পোর। মানে তাদের আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি খেলতে গিয়ে তারা আসলে যে উইং প্লে খেলাটা বন্ধ হয়ে গিয়েছে। ইভেনচুয়ালি তারা আসলে কি করবে ম্যাচ ওই সিচুয়েশনগুলিতে, তারা ওইটাও আমার মনে হয় যে একটা সময় ভুলে যায়। হ্যাঁ, তারা মেসির দিকে তাকিয়ে থাকে, মেসি এক্সট্রাঅর্ডিনারি কিছু করে কিনা। মেসির খেলাটা সবসময়ের জন্য চেষ্টা করে। বাট আরেকটা স্ট্রেন্থের হলো যে লাস্ট ম্যাচটা তারা যেভাবে স্ট্রাগল করে ম্যাচটা জিতেছে, শেষের দিকে হুলিয়ান আলভারেজের ওয়ার্ল্ড ক্লাস একটা গোল, এইটা আবার হয়তো দলকে কিছুটা স্ট্রেন্থ দিবে। লাউতারো মার্টিনেজের গোল, বিকজ এদের গোল করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ মেসি তো আসলে প্রত্যেকদিন আপনাকে গোল দিতে পারবে না। সো সেইখানে হুলিয়ান আলভারেজের রোলটা খুব ইম্পর্টেন্ট, এনজো ফার্নান্দেজের রোলটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে এরা যদি আসলে ক্রুশাল মোমেন্টে যদি একটা মোমেন্টাম দিতে পারে, যেটা লাস্ট ম্যাচে ম্যাকেলিস্টা শুরুতে একটা গোল করে দিয়েছিল। সো এরকম যদি কিছু একটা শুরুতে করতে পারে, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা হয়তো ম্যাচটাকে কন্ট্রোল করবে। এবং আর্জেন্টিনার ওই এক্সপিরিয়েন্স আছে এই ধরনের প্রেশার ম্যাচগুলি কিভাবে হ্যান্ডেল করার, এবং ওই ধরনের প্লেয়ারও আছে। এই প্লেয়ারাই তো লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে। এরা এখন আরো বেশি এক্সপিরিয়েন্স হয়েছে, বাট তাদের খেলাটা আমার কাছে মনে হয় যে ওই রকমের ফ্লাশ করছে না। তো সেই জায়গা থেকে এই ধরনের ম্যাচ তো আসলে চাইলেই তারা খেলতে পারবে না, যেহেতু একটা ভালো ম্যাচ তাদের সামনে আসছে। রদ্রিগো ডি পল সবসময় বলছে যে ম্যাচটার জন্য ওয়েট করছি, কত তাড়াতাড়ি ম্যাচটা আসবে, আমরা খেলবো। সো এই ধরনের মোমেন্ট যদি তারা চায়, আমার কাছে মনে হয় যে তারা হয়তো আর্জেন্টিনা তো টিম বন্ডিং সম্পর্কে আমরা জানি, হ্যাঁ, ওইটা অফ দ্য ফিল্ড নিয়ে যদি অন দ্য ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে পারে, দেন আর্জেন্টিনা হয়তো ম্যাচটা কন্ট্রোল করবে, জিতবে। ওয়েল, এক্সপিরিয়েন্স ভার্সেস ইউথফুলনেস অ্যান্ড নিউ স্টাফ ফ্রম ইংল্যান্ড, সেই বিষয়টা কিন্তু আমরা হয়তো এই ম্যাচে দেখবো। একেবারে শেষ পর্যায়ে চলে এসছে আমাদের শোয়ের। প্রেডিকশন তো নিতেই হবে, এটা আমাদের একটা বাধা ধরা ব্যাপার যে প্রেডিকশন নিতে চাই আমরা আমাদের গেস্টদের কাছ থেকে। আমরা যদি চিন্তা করে দেখি যে এই ইংল্যান্ড টিমটা আসলে অনেক দিক থেকে ভিন্ন, কারণ তাদের একটা বিদেশি কোচ, এমন একটা টিম নিয়ে তারা এসছে যেখানে শুরু থেকে অনেক কন্ট্রোভার্সিও ছিল যে এই স্কোয়াডটা এরকম কেন, বাট পারফর্ম করেছে তারা, কঠিন হার্ডেলস ক্রস করে এসেছে। এবং অনেক ইংলিশ মিডিয়া বলছেন যে এটাই নাকি মোক্ষম সময় আর্জেন্টিনাকে ওই প্রতিশোধটা নেয়ার, কারণ আর্জেন্টিনা একটু স্ট্রাগল করছে, সেই মুহূর্তে ইংল্যান্ড আবার ভালো করছে।
আপনাকে যদি প্রেডিক্ট করতে বলি এটা কি নর্মাল টাইমে শেষ হবে কিনা, প্রথম প্রেডিকশনটা এই জায়গায়? ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ দুইটা দল একটু টেকটিক্যাল খেলবে আর কি, কেউ গোল কনসিড করতে চাবে না। আমার কাছে মনে হয় যে নর্মাল টাইমে শেষ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আছে এই কারণে, কারণ যেটা হবে যারা আগে গোল দিবে তারা হয়তো ম্যাচটাকে কন্ট্রোল করে ফেলার চেষ্টা করবে, তারা হয়তো ওই গোলটাকে লিড নিয়ে ম্যাচটা শেষ করতে চাবে। সো আমাকে যদি প্রেডিকশন করতে বলেন, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, আইদার 2-0 আইদার 2-1। 2-0 বা 2-1 উইদিন নর্মাল টাইম। এমিলি ভাইয়ের এটাই আর প্রেডিকশন। এক্সট্রা টাইমেও যদি যাই পারবে সেখানে আমি আর্জেন্টিনাকে রাখছেন, পেনাল্টিতে গেলেও আর্জেন্টিনাকে রাখছেন। মানে তার মানে হচ্ছে আর্জেন্টিনা উইল গো থ্রু, এরকম একটা প্রেডিকশন আমরা পেতে পারি, এবং সেটা হলে আসলে আর্জেন্টাইন ফ্যানদের জন্য খুবই খুশির খবর, কারণ তারা তো আর একবার তাদের টিমকে ফাইনালে দেখতেই চান, এবং যে ফিনালিজমাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল যুদ্ধের কারণে, সেই ফিনালিজমাটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে আসলো। মানে এর চেয়ে বড় ওকেশন বোধহয় হতে পারে না। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের রেজাল্টটা কি হয়। অনেক অনেক ধন্যবাদ জাহিদ হাসান এমিলি আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ পারভেজ, আপনাকে। ইন ফিউচার হয়তো আবার দেখা হবে, এবং আশা করি এমিলি ভাইয়ের চোখে মুখের হাসিটাও আমরা দেখব পরবর্তীতে। বাট আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে সেই হাসিটা থাকবে কিনা জানি না। অন দ্যাট নোট, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডটা শেষ করছি। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের পর আগামীকাল আবারও দেখা হবে। তখন আমরা আবার আলোচনা করব সেই ম্যাচ নিয়ে কি হলো এবং ফাইনালে কোন দুটো দল চলে গেছে। দেখা হবে আগামীকাল, ভালো থাকবেন সবাই।